জীবনের সব রাস্তা যখন বন্ধ হয়ে যায় তখন মানুষ আসলে কি করে? এই গল্পটি শুধু বেঁচে থাকার সাধারণ লড়াই নয়, এর শেষে এমন এক চমক বা টুইস্ট আছে যা আপনি কল্পনাও করেননি। তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে আমাদের জানান। আর পরবর্তী সব দুর্দান্ত গল্প মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। দক্ষিণ অঞ্চলের এক নিভৃত গ্রাম, নাম তার রূপপুর। শীতকালে এই গ্রামের রূপ যেমন শান্ত তেমনই রুক্ষ। কুয়াশায় ঢাকা থাকে চারপাশ, আর উত্তরে হাওয়া হাড় কাঁপিয়ে দিয়ে যায়। এই গ্রামের দরিদ্র মানুষের জন্য শীত মানেই এক দীর্ঘ সংগ্রাম। গরম কাপড় নেই, ভাঙা বেড়া দিয়ে হু হু করে ঢোকে ঠান্ডা বাতাস। ঠিক এই গ্রামেরই শেষ প্রান্তে একটি কুঁড়ে ঘর। সেই ঘরেই বাস করত এক 18 বছরের কিশোর, নাম তার বিল্টু। বিল্টুর জীবনটা ছিল সেই গ্রামের শীতের সকালের মতোই, ঘন কুয়াশায় ঢাকা। মা বাবা কেউ বেঁচে নেই। মায়ের দীর্ঘ অসুখ আর বাবার অকাল মৃত্যু তাকে শৈশবেই এতিম করে দিয়েছিল। বাবার মুখটা তার মনেও নেই, শুধু মায়ের ধোঁয়াশা কিছু স্মৃতি বুকে আগলে রেখেছিল। বিল্টু বাবার রেখে যাওয়া দুই ছোট্ট ভিটেতেই থাকত। আত্মীয় বলতে বিল্টুর চাচা চাচি, তারাই তাকে দুবেলা খেতে দিত। বিল্টু তাদের কাছে ছিল ঘাড়ের ওপর চেপে বসা এক অনাকাঙ্ক্ষিত বোঝা। প্রতিটি সকাল শুরু হতো চাচির তীক্ষ্ণ গলার আওয়াজে। ওরে অপয়া, আর কত ঘুমাবি? আমরা কি তোর জন্য সারা জীবনের লঙ্গরখানা খুলে বসেছি? 2 বেলা গিলে তো হাতির মতো হচ্ছিস, কাজের বেলায় তো খোঁজ নেই। চাচা পাশ থেকে ফোড়ন কাটতেন। রাস্তায় ফেলে দিলেও তো কেউ কুড়িয়ে নেবে না, আমাদের দয়ার শরীর তাই পড়ে আছিস। এই কথাগুলো বিল্টুর বুকে তীরের মতো বিদ্ধ। সে কোনো উত্তর দিত না, শুধু চুপচাপ ঘরের কোণে বসে নিজের ছেঁড়া বইগুলোর দিকে তাকিয়ে থাকত। একসময় সে স্কুলে যেত। গ্রামের প্রাইমারি স্কুলে ক্লাস 7 পর্যন্ত সে ছিল ফার্স্ট বয়। পড়াশোনার প্রতি তার ছিল অদম্য নেশা। কিন্তু মা মারা যাওয়ার পর চাচা তার বই খাতা কেড়ে নিয়ে বলেছিল, স্কুল ফুলের পাঠ চুকিয়ে এবার কাজে লাগ, পেটে ভাত জোটাতে হলে গতর খাটাতে হবে। সেই থেকে বিল্টুর পৃথিবীটা ছোট হয়ে গেল। স্কুল যাওয়ার সময় যখন ঘণ্টা বাজত, বিল্টুর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠত। সে তখন স্কুলের বদলে কাজের সন্ধানে গ্রামের পথে পথে ঘুরত। তার কাছে বইগুলো হয়ে উঠেছিল ধুলোমাখা এক মৃত স্বপ্নের মতো। বিল্টুর প্রথম কাজ জুটল গ্রামের পুরনো দুধ বিক্রেতা বশির মোল্লার বাড়িতে। কাজটা সহজ ছিল না। হাড় কাঁপানো পৌষের শীতে ভোর 4টায় উঠে গরুর গোয়াল পরিষ্কার করা, খড় খেতে দেওয়া, আর কনকনে ঠান্ডা পানিতে হাত ডুবিয়ে বালতি ভরে দুধ দোহানো। এরপর সেই দুধের বালতি সাইকেলের পেছনে বেঁধে পাড়ায় পাড়ায় পৌঁছে দেওয়া। মাস শেষে মিলত 1500 টাকা। টাকার চেয়েও যেটা বেশি যন্ত্রণাদায়ক ছিল তা হলো বশির মোল্লার দুর্ব্যবহার। পান থেকে চুন ঘষলেই শুরু হতো গালাগাল। একদিন সাইকেল থেকে নামতে গিয়ে হাত ফসকে একটু দুধ পড়ে গেল মাটিতে। ব্যাস, বশির মোল্লা গ্রামের রাস্তার মাঝেই চিৎকার করে উঠল, তোর মতো এতিমকে দয়া করে কাজ দিয়েছি আর তুই আমার লোকসান করছিস? তোর বাবের টাকা এটা? সেদিন অপমানে বিল্টুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়েছিল। আত্মসম্মানবোধ তাকে আর সেখানে থাকতে দিল না। সে কাজ ছেড়ে দিল। দ্বিতীয় কাজ জুটল বাজারের মোতালেব মিয়ার মিষ্টির দোকানে। বিয়ের সিজনে মিষ্টির দোকানে দম ফেলার সময় থাকে না। বিল্টুর কাজ ছিল সারা দিন আগুনের চুলার পাশে বসে ময়দার খামির তৈরি করা, বিশাল বিশাল কড়াই মাজা আর উচ্ছিষ্ট মিষ্টিগুলো পরিষ্কার করা। এখানে খাটুনি ছিল হাড় ভাঙা। বেতন 3000 টাকা। খাবারের নামে জুটত কাস্টমারদের ফেলে যাওয়া বাসি মিষ্টি বা পোড়া জিলাপি। মোতালেব মিয়া প্রায়ই বলতো, শোন ছোকরা, হাত নোংরা না করলে দুনিয়ায় পেট ভরে না, ইজ্জত ধুয়ে কি পানি খাবি? কথাটা বিল্টুর মনে গেঁথে গিয়েছিল ঠিকই, কিন্তু শরীর সায় দিচ্ছিল না। একদিন প্রবল কাজের চাপে তার আঙুল ফুলে গেল। ব্যথায় টনটন করছিল হাত। ভুল করে গরম কড়াইয়ের ছ্যাঁকা লাগতেই মোতালেব মিয়া লেগে গিয়ে গরম খুন্তি তার দিকে ছুঁড়ে মারল। বিল্টু বুঝল, যেখানে ন্যূনতম মানুষের সম্মান নেই সেখানে কাজ করা আর দোজখে থাকা একই কথা। তৃতীয় কাজ নিল চালের মিলে। মেশিনের ভটভট শব্দ আর ধুলোর রাজ্যে বস্তা টানাটানি। বেতন কিছুটা বাড়ল, 4500 টাকা। মিলের মালিক মানুষটা খারাপ ছিল না, কিন্তু মিলের ধুলো বিল্টুর সহ্য হল না। সারা দিন কাশতে কাশতে তার দম বন্ধ হয়ে আসত। শরীর ভেঙে পড়ছিল। ডাক্তার দেখানোর পয়সা নেই, তাই বাধ্য হয়ে সেই কাজও ছাড়তে হলো। গ্রামের বাইরে দিয়ে চলে গেছে ঢাকা খুলনা হাইওয়ে।
সেই হাইওয়ের পাশে বাবর আলীর হাইওয়ে হোটেল। দিন রাত 24 ঘন্টা খোলা। ট্রাক ড্রাইভার, বাসের কন্ডাক্টর আর দূরপাল্লার যাত্রীদের কোলাহলে সরগরম থাকে সবসময়। বিল্টু এখানে কাজ পেল মেস বয় হিসেবে। ভোর 6টা থেকে রাত 11টা পর্যন্ত বিরামহীন কাজ। বিশাল সব ডেকচি মাজা, চায়ের কেটলি ধোয়া, টেবিলের নিচে পড়ে থাকা ভাত তরকারি পরিষ্কার করা, আবার কখনো চুলার পাড়ে রুটি সেঁকা। বিনিময়ে মিলত মাসে 6,000 টাকা আর 3 বেলা পেট পুড়ে ভাত। বিল্টুর একটা গুণ ছিল, সে কথা বলতো কম, কাজ করত বেশি, কারো সাথে পাঁচে থাকত না। হোটেলের মালিক বাবর আলী বিশাল দেহি মানুষ, গলার আওয়াজ বাঘের মতো। প্রথমে সে বিল্টুর দিকে সন্দেহের চোখে তাকাত, ভাবত এতিম ছেলে কখন ক্যাশ থেকে টাকা চুরি করে পালায় ঠিক নেই। কিন্তু মাস গড়িয়ে বছর গেল, বাবর আলী দেখল ছেলেটা একদিনও কাজে ফাঁকি দেয় না, একটা পয়সাও এদিক সেদিক করে না। একদিন বাবর আলী বিল্টুকে ডাকল, শোন বিল্টু, আজ থেকে তুই আর বাসন মাজবি না, তুই থাকবি কাউন্টারে, কাস্টমারদের বিল নিবি, হিসাব রাখবি। তোর সততা আমার পছন্দ হয়েছে। বিল্টুর বেতন বেড়ে হলো 9,000 টাকা। জীবনের চাকাটা যেন একটু ঘুরল। সে নিজের টাকায় বাজার থেকে 2টো শার্ট আর একটা প্যান্ট কিনল। জীবনে প্রথমবার নিজের উপার্জিত টাকায় কেনা কাপড়ের গন্ধ শুঁকে সে কেঁদে ফেলেছিল। এখন সে প্রতি মাসে 3,000-4,000 টাকা জমাতে শুরু করল। বাড়িতে ফিরলে চাচা চাচির ব্যবহার খুব একটা বদলায়নি। মাসের শেষে 1,000 টাকা হাতে ধরিয়ে দিলে চাচি মুখ ঝামটা দিয়ে বলতো, মাত্র 1,000? বাজারের জিনিসের যে দাম, এই টাকায় কি সংসার চলে? নবাবজাদা তো হোটেলে গদি পেতেছে, আমাদের দিকে তাকাবে কেন? কিন্তু বিল্টু এখন আর এসব কথায় কান দেয় না। তার লক্ষ্য এখন স্থির, তাকে স্বাধীন হতে হবে, কারো দয়ায় নয়, নিজের পায়ে দাঁড়াতে হবে। সে এখন হোটেলের সব কাজ শিখে গেছে, কিভাবে কাস্টমার সামলাতে হয়, কিভাবে মশলার হিসেব রাখতে হয়, সব তার নখদর্পণে। গ্রামের এক কোণে তার সেই পৈতৃক ভিটার ভাঙা কুড়ে ঘর। মাটির দেওয়ালগুলো ফেটে চৌচির, চালের টিনগুলো জং ধরে ফুটো হয়ে গেছে। শীতকালে এই ঘর যেন ফ্রিজের মতো ঠান্ডা হয়ে থাকে। উত্তরে হিমেল বাতাস ভাঙা বেড়া আর চালের ফুটো দিয়ে সোজা এসে ঢোকে। বিল্টুর একটা পাতলা কাঁথা ছাড়া আর কিছু ছিল না। শীতে কুঁকড়ে সে রাত পার করত। একদিন প্রবল শীতে তার মনে হলো হাড়গুলো বুঝি বরফ হয়ে যাবে। সেদিন বিল্টু প্রতিজ্ঞা করল, সবার আগে নিজের মাথা গোজার ঠাঁই ঠিক করব। এই শীতে আর কষ্ট পাওয়া যাবে না। টানা 3 মাস সে নিজের সব শখ আহ্লাদ বিসর্জন দিল। একটা পুরনো বিস্কুটের টিনে সে টাকা জমাতে লাগল। টিনের গায়ে লিখে রাখল আশ্রয়। যখন 10,000 টাকা জমল, সে গেল বাজারের টিনের দোকানে। 2 বান্ডিল নতুন ঢেউ টিন কিনল। মিস্ত্রি ডাকার পয়সা নেই, তাই নিজেই হাতুড়ি আর পেরেক নিয়ে উঠে পড়ল চালে। সারা দিন রোদে পুড়ে সে নিজের ঘর মেরামত করল। শীতের বাতাস আটকানোর জন্য সে বাজার থেকে মোটা পলিথিন আর হার্ডবোর্ড কিনে আনল। দেওয়ালের ফাটলগুলো যত্ন করে মাটি আর গোবর দিয়ে রিপেয়ার করল, আর জানলায় লাগালো নতুন প্লাস্টিক। কাজ শেষে যখন সে তার নতুন ঘরের দিকে তাকালো, তার মনে হলো এটাই তার রাজপ্রাসাদ। সে রাতে বাইরে যখন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডা, বিল্টুর ঘরের ভেতরটা ছিল কি এক অদ্ভুত উষ্ণতায় ভরা। নতুন টিনের নিচে নিজের তৈরি করা সেই নিরাপদ আশ্রয়ে সেদিন সে প্রথমবারের মতো শান্তিতে ঘুমালো, যেখানে নেই চাচা চাচির খবরদারি। এর পরের মাসে সে কিনল একটা সেকেন্ড হ্যান্ড টেবিল ফ্যান আর একটা ফিলামেন্টের বাল্ব। রাতে যখন বাল্বের আলোয় সে তার ডায়েরিটা খুলল, মনে হলো অন্ধকার কেটে আলো আসছে তার জীবনে। একদিন বিকেলে হোটেলের কাজ শেষে বাবর আলীর সাথে চা খাচ্ছিল বিল্টু। হঠাৎ সে জিজ্ঞেস করল, ভাই, আপনি কখনো ভেবেছিলেন যে আপনার এত বড় হোটেল হবে? বাবর আলী হেসে বলল, শোন পাগলা, কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায় না। আমি অন্যের হোটেলে বয়ের কাজ করেছি 10 বছর, তারপর তিল তিল করে জমিয়ে এই দোকান দিয়েছি। স্বপ্ন দেখতে সাহস লাগে রে। সেই সাহস শব্দটা বিল্টুর মাথায় গেঁথে গেল। সে ভাবল, আমি আর কতদিন অন্যের গোলামি করব? আমাকেও কিছু করতে হবে। গ্রামের বাসস্ট্যান্ডের পাশে একটা পুরনো দোকানঘর বহুদিন ধরে পরিত্যক্ত পড়েছিল। মালিক মোহন কাকা বয়সের ভারে নুইয়ে পড়েছে, দোকান চালানোর সামর্থ্য নেই, শাটার জং ধরে গেছে, ভেতরে মাকড়সার রাজত্ব। কিন্তু বিল্টুর চোখে সেটা আবর্জনা ছিল না, ছিল সম্ভাবনা। পরদিন ভোরে সে মোহন কাকার বাড়ি গেল। কাকা, আপনার বাসস্ট্যান্ডের দোকানটা তো পড়েই আছে, আমাকে ভাড়া দেবেন? আমি ওখানে ভাতের হোটেল দেব না, ছোটখাটো নাস্তার দোকান দেব, সকালের নাস্তা আর বিকেলের ভাজা পোড়া। মোহন কাকা প্রথমে বিশ্বাস করতে চাইলেন না। তুই পারবি একা একা? বিল্টু দৃঢ় গলায় বলল, পারবো কাকা, নিয়ত ঠিক থাকলে আল্লাহ ভরসা। মোহন কাকা রাজি হলেন।
ভাড়া ঠিক হলো মাসে 800 টাকা। বিল্টু একাই সেই জঙ্গল পরিষ্কার করল, সাবান পানি দিয়ে ধুয়ে দোকান ঝকঝকে করে ফেলল। বাবর আলীর কাছ থেকে পুরনো কিছু বাসনপত্র আর একটা গ্যাস সিলিন্ডার কিনে আনলো। দোকানটার কোনো সাইনবোর্ড লাগালো না সে জানত নাম দিয়ে নয়, কাজ দিয়ে পরিচয় করতে হয়। দোকান খোলার প্রথম দিন ভোর 5টায় উঠে বিল্টু আটা মাখল, আলুর দমের জন্য মশলা কষালো। মেনুতে ছিল গরম লুচি, আলুর দম আর সুজির হালুয়া। সকাল 6টা, বাস স্ট্যান্ডে তখনও কুয়াশা। প্রথম কাস্টমার এক রিকশাওয়ালা, পকেটে মাত্র 20 টাকা। বিল্টু বলল, বসেন ভাই, গরম লুচি দিচ্ছি। রিকশাওয়ালা অবাক হয়ে বলল, 20 টাকায় হবে তো? বিল্টু হাসল, হবে ভাই, বসেন তো। সেদিন সেই রিকশাওয়ালা তৃপ্তি করে খেয়ে যাওয়ার সময় বলল, ভাই, এমন স্বাদের তরকারি কোথাও খাইনি। বিকেলের মধ্যে খবর ছড়িয়ে পড়ল। বাস ড্রাইভার, হেল্পার আর যাত্রীরা ভিড় জমাতে শুরু করল। প্রথম দিনেই বিক্রি হলো 800 টাকা, খরচ বাদ দিয়ে লাভ 200 টাকা। রাতে ডায়েরিতে লিখতে গিয়ে বিল্টুর হাত কাঁপছিল। আজ আমি নিজের দোকান থেকে আয় করেছি, আজ আমি স্বাধীন। দিন যত যেতে লাগল, বিল্টুর দোকান নামেই পরিচিতি পেল জায়গাটা। বিল্টুর হাতের জাদুতে সাধারণ লুচি ভাজিও অমৃত মনে হতো। সে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে ছিল আপোষহীন। নিজেই কাস্টমারের এঁটো প্লেট ধুত, টেবিল মুছত। তার ব্যবহারে মুগ্ধ হয়ে দূর দূরান্তের মানুষও এখানে নাস্তা করতে আসত। মাস 6 মধ্যে তার দৈনিক বিক্রি 3000-4000 টাকা ছাড়িয়ে গেল। এখন সে মাসে 30-35 হাজার টাকা অনায়াসেই আয় করে। কিন্তু তার জীবনযাত্রায় কোনো পরিবর্তন এলো না। সেই সাধারণ পোশাক, সেই বিনয়। দোকানের উল্টো দিকেই ছিল গ্রামের হাই স্কুল। বিল্টু দেখত অনেক বাচ্চা টিফিনের সময় স্কুলের গেটে করুণ চোখে তাকিয়ে থাকত ঝালমুড়ি বা আইসক্রিমওয়ালার দিকে। পকেটে টাকা নেই বলে তারা কিছু কিনতে পারত না। বিল্টুর নিজের শৈশবের কথা মনে পড়ে যেত। ক্ষুধার জ্বালা সে চেনে। একদিন একটি ছোট ছেলে গায়ে ছেঁড়া শার্ট দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। কড়াইয়ে ভাজা গরম সিঙাড়ার গন্ধে সে থমকে দাঁড়াল। বিল্টু তাকে ডাকল, বাবু, কিছু খাবে তুমি? ছেলেটি মাথা নিচু করে বলল, টাকা নাই। বিল্টু তাকে কাছে টেনে বসালো, প্লেট ভরে লুচি আর আলুর দম দিল। বলল, টাকা লাগবে না, তুই শুধু মন দিয়ে পড়াশোনা করবি, ঠিক আছে? সেদিন থেকে এটা এক অলিখিত নিয়ম হয়ে গেল। স্কুলের যেসব বাচ্চার সামর্থ্য নেই তারা বিল্টুর দোকানে এলে খালি মুখে ফেরে না। মাস শেষে তার আয়ের একটা বড় অংশ, প্রায় 5000 টাকা, সে আলাদা করে রাখত। এই টাকা দিয়ে সে গোপনে গরিব ছাত্রদের খাতা, কলম, এমনকি স্কুলের ফি জমা দিয়ে আসত। দিন ভালোই কাটছিল। হঠাৎ একদিন খবর এলো বিল্টুর চাচার হার্ট অ্যাটাক হয়েছে। তাকে জেলা শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জরুরি অপারেশনের জন্য দরকার 50,000 টাকা। চাচার ঘরে কানাকড়িও নেই। চাচি হাসপাতালের বারান্দায় বসে কপালে চাপড়াচ্ছেন আর কাঁদছেন। গ্রামের কেউ টাকা ধার দিতে চাইল না, কারণ সবাই জানত তাদের শোধ করার সামর্থ্য নেই। চাচি যখন সব আশা ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে বিলাপ করছেন, ঠিক তখনই হাসপাতালের ক্যাশ কাউন্টার থেকে ডাক এলো। রোগীর অপারেশন শুরু হবে, টাকা জমা হয়ে গেছে। চাচি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কে দিল টাকা? নার্স বলল, নাম বলেনি, শুধু বলেছে উনি আপনাদের আপনজন। অপারেশন সফল হলো। কয়েকদিন পর চাচা সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। ওষুধের খরচ, ফলের ঝুড়ি সব কে যেন সময় মতো পৌঁছে দিয়ে যায়। চাচি খোঁজ নিয়ে জানলেন এই সব কিছুর পেছনে আর কেউ নেই, তাদের সেই অবহেলার পাত্র বিল্টু। একদিন বিকেলে বিল্টু কাজ শেষ করে বাড়ি ফিরছে। চাচি দৌড়ে এসে তার পা জড়িয়ে ধরলেন। কান্নায় তার গলা বুঝে আসছিল। বাবা বিল্টু, আমাকে মাফ করে দে। সারা জীবন তোকে শুধু গঞ্জনা দিয়েছি, পশুর মতো খাটিয়েছি, আর আজ তুই আমাদের বাঁচালি। আমরা তোর যোগ্য নই রে বাবা। পাশেই লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা চাচার চোখেও তখন অঝোর ধারায় অশ্রু। তিনি বললেন, আমরা তোকে বোঝা ভেবেছিলাম, কিন্তু তুই যে আমাদের বংশের বাতি তা চিনতে পারিনি। বিল্টু চাচিকে মাটি থেকে তুলে বলল, চাচি, তোমরা আমাকে আশ্রয় দিয়েছিলে বলেই তো আমি এতিমখানায় হারিয়ে যাইনি।